নমস্কার, জয়গুরু। পড়ছি কৃষ্টি মানিক থেকে। আর্য দশবিধ সংস্কার কি কুসংস্কার না বিজ্ঞান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লিখেছেন ডক্টর বিশ্বনাথ ভৌমিক, সহপ্রতি ঋত্বিক। পাশ্চাত্য মনীষী ডন কাস্টার বলেছেন, নবজাত শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ অনেকাংশে ঘটনাচক্রের উপর নির্ভরশীল করলেও তাহার ভূমিষ্ঠ হইবার পূর্বেই তাহার মন কেমন হইবে তাহা অমোঘ রূপে নির্ধারিত হইয়া যায়। প্রফেসর পিয়ারসন বলেছেন, মানুষের উচিত প্রকৃতির ভিতরে যে অজ্ঞেয় গোড়ামি আছে বিজ্ঞানের সাহায্যে তাকে বশে আনতে চেষ্টা করা। মানুষের জীবন যাতে স্বভাবত বৃদ্ধি রঙিন পথে চালিত হবার সুযোগ না পায়, তাই জন্য আমাদের দেশে মানব জীবন সম্বন্ধে অভিজ্ঞ মন্ত্রদ্রষ্টা ঋষিগণ দশবিধ সংস্কার ও অন্যান্য বিধি বিজ্ঞান শাস্ত্রের মাধ্যমে নিয়ে গেছেন। আজ কিন্তু দেশ থেকে তথাকথিত শিক্ষা ও প্রগতির চাপে সেসব সংস্কার বিধি না অনুধাবন করে তথাকথিত কুসংস্কার বসে প্রায় উঠিয়ে দিয়েছে, এবং তার বিষময় ফল সমাজ সংস্কার ও রাষ্ট্রের প্রতিনিধিত্ব প্রসব করে চলেছে দেখতে পাচ্ছি। প্রত্যেক মানুষই জন্মগত সংস্কারের তোষণ ও পোষণের ভেতর দিয়ে যাতে উন্নত হয়ে উঠতে পারে, তারই জন্য আর্য ঋষিদের এই দশবিধ সংস্কারের প্রবর্তন। এটা সেই যুগে তাদের এক বিস্ময়কর মনীষীয় গবেষণার ফল। তাই দশবিধ সংস্কার শিক্ষা একটি প্রধান অঙ্গ, এবং আর্য দ্বিজদের অর্থাৎ আর্য সংস্কারী বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্যশূদ্রদের অবশ্যকরণীয় উন্নত জৈবিক বিবর্তনকে ত্বরান্বিত করবার জন্য। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলেছেন, দশবিধ সংস্কার আর্যাচার কেন জানিস? জন্মগত সংস্কারের তোষণ পোষণ অতি মানিস। আর্য কেশীর এই সূক্ষ্ম বিজ্ঞান ও বিধির বৈশিষ্ট্য তা যে এত সুন্দর, পবিত্র, শিল্প ও বিজ্ঞান সুষমামণ্ডিত তা অনুধাবন করতে পারলে বিশ্ব হতবাক হতে হয়। বর্তমান যুগে সারা পৃথিবীর মানব উন্নয়নের সামগ্রিক অর্থে এই শিল্পসম্মত বিধিবিজ্ঞানকে অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এর সাথে এই দশবিধ সংস্কার বিধির মূল তাৎপর্যটি সারা পৃথিবীর বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অবশ্য পাঠ্যাভ্যাস ও চর্চা হওয়ার প্রয়োজন। সুস্থ সবল মহান মানব ও মানবীর আগমন স্বার্থে যারা এই পৃথিবীকে আরও স্বর্গীয় সুষমায় বাসযোগ্য প্রকৃত অর্থেই দেবলোকে পরিগণিত করবে। প্রতিটি মানুষ ভূমি থেকে তার জন্ম থেকে বিবাহ সংস্কার অবধি তাহার মহান দৈবী মনুষ্যত্বের বীজ তাতে প্রবৃত্তিরূপ গরু ছাগল না খেয়ে নিতে পারে, তা নষ্ট করে নিতে না পারে, তার জন্য অপূর্ব দেহ মনোবিজ্ঞানসম্মত এই জীবনশৈলী দশবিধ সংস্কার। এগুলি হলো: 1. গর্ভাধান, 2. পুংবসন, 3. অনবলোভন ও সীমন্ত উন্নয়ন, 4. জাতকর্ম ও নিষ্ক্রমণ, 5. নামকরণ, 6. অন্নপ্রাশন, 7. চূড়াকরণ, 8. উপনয়ন, 9. সমাবর্তন ও 10. বিবাহ। এই 10টি সংস্কার 4 ভাগে ভাগ করা যায়। আবার তাদের মধ্যে গর্ভধারণ, পুংবসন, সীমন্তনায়ন এগুলো তিনটিকে গর্ভ সংস্কার বলা হয়। তারপর জাতকর্ম, নিষ্ক্রমণ ও অন্নপ্রাশন এইগুলি হলো শৈশব সংস্কার। চূড়াকরণ ও উপনয়ন হলো কৈশোর সংস্কার। বিবাহ হলো যৌন সংস্কার। মনুসংহিতা বলেছেন, বৈদিকে কর্মভি পুণ্যেই নিশেকা দ্বিজিৎ জন্মনাম কার্য শরীর সংস্কার পাবন প্রত্যহ দেচেহ চ गर्भै होमैर्जात कर्म चोडामुञ्चि निर्बन्धने वैजिकं गर्भिं कञ्चून দ্বিজা নামোপমৃজ্যতে। অর্থাৎ দ্বিজাতিবিদের পবিত্র বৈদিক কর্ম সমূহের দ্বারা গর্ভাধান সংস্কার হইতে আরম্ভ করিয়া সর্ববোধীয় সংস্কারে ইহ ও পরকালে শরীর সংস্কার করিতে হইবে। এই সকল সংস্কারের দ্বারা দ্বিজগণ গার্ভিক বা প্রিন্যাটাল ও বীজ জন্য সকল দোষ অবমার্জিত হয়। মানুষের ভ্রূণাবস্থার বিভিন্ন সময়ে ভূমিষ্ঠ হইয়া বর্ধিত হইতে থাকিলে জীবনের বিভিন্ন বয়সে পরম্পরাম অনুসারে বিভিন্ন সহজ সংস্কার সমূহ ক্রিয়াশীল হইয়া ওঠে। পানারি পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলেছেন, গর্ভাধান হইতে উপনয়নাদি করণীয় যা আচরণীয় যা যা কিছু আছে সেগুলি সাম্যকভাবে আচরণ করিলে মানুষ তৎপ্রস্তুত পারফেক্ট ইনস্টিংক্ট, টেম্পারমেন্ট ও ফিজিক লাভ করিতে পারে। তাহার কোনো উইকনেস থাকে না।
তাই সে নর্মাল বিইং এ থাকিয়া হায়ার বিকামিং এ অবাধে অ্যাটেম্প করিতে পারে। আর এই জন্যই ওই করণীয়গুলি করিলে আর্য দ্বিজগণ বীজগত ও গর্ভগত ও বা প্রিনেটাল পাপ বা ডিফেক্ট হইতে মুক্ত হইয়া যান। এত বড় সাইকোফিজিক্যাল ম্যানিপুলেশন বা নিয়ন্ত্রণ শোধনের বিজ্ঞান কথা বলা হয়েছে, যা সর্বকালের সর্বদেশের সর্বমানুষের জন্যই স্থান কাল পাত্র হিসাবে প্রযোজ্য। ঠাকুর বলেছেন, এই দশবিধ সংস্কারের এক একটাকে যেমনভাবে যা যা করে করতে হয় তার নবজাতকের বিশেষ বিশেষ বয়স অনুপাতিক ও সেই সেই সহজাত সংস্কার সমূহের পরিচর্যা বা নেচার। আরও আপনাদিকে আগে বলেছি যে ফিজিক্যাল নেচারের ভিতরে আমরা সত্তানুসূত ইনস্টিংক্টগুলি নারিশমেন্ট দিয়ে, স্টিমুলাস দিয়ে অ্যাক্টিভ ও এবল করতে পারি এবং ফার্দার অ্যাকুইজিশন ওই মুভ করতে পারি। গর্ভাধান থেকে শেষ পর্যন্ত যেগুলি সংস্কার আছে তা আমাদের অনুসৃত ইনস্টিংক্ট বা সহজাত সংস্কারগুলি ফিজিক্যাল ম্যানিপুলেশনের ভিতর দিয়ে উৎসরণী নেচার। তাই ওগুলোকে করতে পারাই ভালো। তাই ওগুলোকে করতে পারলে ভালো, এমনও ধরে ওগুলিকে যতটা ভালো মতো করা যায় তাই করে সেও। তো ওদের তাতে অভিনিবেশী গবেষণার ভেতর দিয়ে আরও সহজ উন্নতি করা যেতে পারে, তা করতে পারাও ভালো। যেমন ধরুন গর্ভাধান, স্ত্রী পুরুষের মিলনের সময়ে যেমনতর স্টিমুলাস থাকে, যে ইনস্টিংক্ট থাকে সন্তানের মুখ্যত সেইগুলি বর্তে। তাই গর্ভাধান সংস্কারে যাতে উত্তম হতে পারে তারই ব্যবস্থার কথা বলা হয়েছে। আবার পুংবসনে সেই প্রক্রিয়াগুলি অবলম্বন করতে বলা হয়েছে যাতে নাকি সাধারণত উত্তম পুরুষ সন্তান লাভ করা যেতে পারে। নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অ্যালেক্স ক্যারেল বলেছেন, আওয়ার প্রেজেন্ট উইকনেস কামস বোথ ফ্রম আওয়ার unaffaired citation of individuality and from our ignorance of the constitution of the human being. মানব সত্তার গঠন তত্ত্ব সম্পর্কে অজ্ঞতা ও ব্যক্তি বিশেষের মূল্যায়ন না করাই হচ্ছে আমাদের সর্ববিধ দুর্বলতার উৎস। মহর্ষি চরক বলেছেন, যা চিদেব মা শাসিত বৃহন্তম অবদাতং হর্ষক্ষমো যস্বিনং শুচিং সত্য সম্পর্ণং পুত্রমিচ্ছয়মিতি। অর্থাৎ স্ত্রী যদি মহাকায় গৌরবঙ্গ বর্ণ সিংহসম পরাক্রান্ত ওজস্বী সূচি সত্তার সম্পন্ন পুত্র ইচ্ছা করেন, তবে তাকে ঋতুস্নানের পর হইতে সপ্তাহকাল পর্যন্ত নির্মল যবমন্ত মধু ঘৃত মিশ্রিত শ্বেত বর্ণ ব্যাস বিশিষ্ট শ্বেতগাভীর দুগ্ধ সহিত আলোড়িত করিয়া রৌপপাত্রে বা কাংসপাত্রে সময়ে সময় পান করিতে হয়। প্রাতঃকালে শালিধান্য যবের অন্নবিকার দধি মধু ঘৃত অথবা দুগ্ধের সহিত মিশ্রিত করিয়া ভোজন করাইবে। রাত্রিকালেও এরূপ আহার করাইবে। সেই সর্বদা গৃহে বাস করিবেন, কিন্তু সপ্তাহকালের মধ্যে সহবাস করিবেন না। এইরূপে সপ্তাহকাল অতিবাহিত হইয়া অষ্টম দিবসে পুত্র কামা স্ত্রী স্বামীর সহিত অভিমত পুত্র কামনাপূর্বক অগ্নিকে পশ্চিমে, ব্রাহ্মণকে দক্ষিণে রাখিয়া উপবাসন করিবেন এবং অগ্নিতে আহুতি প্রদান করিবেন। তৎপর পুরোহিত সেই পুত্র কামা স্ত্রীর সম্বন্ধে প্রজাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার অভিলাষ পূরণের জন্য বিষ্ণুর যোনিং কল্পয়তু এই মন্ত্র দ্বারা তাহার যোনিতে কামইষ্টি প্রদান করিবেন। তৎপর যজ্ঞ কার্য সমাপ্ত হইলে স্ত্রী অগ্নি প্রদক্ষিণ করিয়া ব্রাহ্মণগণকে স্বস্তি বচন করাইয়া স্বামীর সহিত যজ্ঞ শেষে ঘৃত পান করিবেন। অতঃপর তাহারা সেই রূপ পরিচ্ছেদ পরিধান করিয়া অষ্টরাত্রি সহবাস করিবেন। এইরূপ করিলে অভিষ্ট পুত্র উৎপাদন করিতে পারিবেন। ইহাই পুত্রেষ্টি যোগ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, সংস্কারের জন্য বিয়ে করতে হয়। নিগমানন্দ সরস্বতী বলেছেন, বিবাহিত জীবন বা গৃহস্থ কর্ম স্বেচ্ছাচারীর নহে, গৃহস্থ হইয়াই পূর্ণ সংযম শিক্ষা করিতে হইবে, আদর্শ গৃহী হইতে হইবে। প্রাচীন ঋষিদের বিশ্বাস ছিল, দৈহিক মানসিক সুস্থ সবল সুসন্তান পেতে গেলে পিতামাতাকে শারীরিক মানসিক দিক থেকে সুস্থ থাকতে হয়। পরিবেশ মনোরম ও গর্ভধারণের মুহূর্তটি শুভ হতে হবে। কাজেই যে কোনো সময়ে যে কোনো সহবাসে যাতে সন্তান পেটে না আসে সেজন্য ব্রহ্মচর্য পালন করতেন। আচার্য সকাশে উপনীত হয়ে
যথাবিধ শ্রদ্ধা বিনয় দ্বারা, নিয়ম সংযম দ্বারা ব্রহ্ম বা চিন্তাশীল বর্ধনশীল জীবনের জ্ঞান আহরণের নামই ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে বিবাহ না করা নয়, সন্তান উৎপন্ন না করা নয়। ব্রহ্মচর্য মানে হলো ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্তি ও সুসন্তান লাভের পথ। বিবাহ গর্ভাধান ক্রিয়ার উদ্দেশ্যেই হলো সন্তান, যাতে কল্যাণ প্রসূ ঋষির চর্য উভয়ে পালন করিয়া গর্ভাধারণ করিবে। আয়ুর্বেদ শাস্ত্র বলেন, পরিমিত স্ত্রী সহবাস দ্বারা পরমায়ু বৃদ্ধি, দেহের পুষ্টি, ক্রান্তি বৃদ্ধি হয়, বার্ধক্য নিবারিত হয়। রামকৃষ্ণদেব বলেছেন, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বর্ণ করতে কষ্ট হয় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের মধ্যে যে শক্তি কাম ও ক্রিয়া, কাম ও চিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাইতেছে, তাহা সংযত করিয়াই সহজেই ওজরূপে পরিমিত হইয়া যায়। প্রখ্যাত মনীষী রোমালরা বলেছেন, যৌন প্রবৃত্তি সঞ্জাত দৈহিক ও মানসিক অপচয় বোধ করতে পারলে একাগ্রচিত্তে সঞ্চিত প্রজনন শক্তি কি যে প্রচণ্ড তেজের উন্মেষ ঘটায়, সে কথা সমস্ত অতীন্দ্রিয়বাদীরা, অধিকাংশ উচ্চ আদর্শবাদীরা এবং আত্মশক্তির উদ্বোধকদের মধ্যে মহামানবেরা সহজাত প্রবৃত্তিবশে সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম করেছেন। মহান স্মৃতিকার মনু বলেছেন, প্রার্থনার ফলে যাহার জন্ম সেটিই আর্য। সুসন্তান লাভের জন্য ধর্মপরায়ণা তপস্যা পুতা জননীর ভূমিকায় শ্রেষ্ঠ। আমেরিকায় তার স্বামী বিবেকানন্দ স্বয়ং বলেছেন, আমি কি অমনি অমনি হয়েছি? আমার জন্মের জন্য আমার পিতামাতা বৎসরের পর বৎসর কত পূজা উপাসনা করেছিলেন। আমেরিকায় তিনি তার ওজস্বিনী ভাষায় বলেছিলেন, আমাদের শাস্ত্র শিক্ষা দেয়, সন্তান ভালো বা মন্দ হইবে তাহা স্থিরীকৃত হয় গর্ভকালীন প্রভাবের দ্বারা। আজ এই পর্যন্তই। আগামী পর্বে এই অংশের বাকি অংশ শুনতে পাবেন। ধন্যবাদ। জয় গুরু। আমেরিকায় তিনি তার ওজস্বিনী ভাষায় বলেছিলেন, আমাদের শাস্ত্র শিক্ষা দেয়, সন্তান ভালো বা মন্দ হইবে তাহা স্থিরীকৃত হয় গর্ভকালীন প্রভাবের দ্বারা। লক্ষ লক্ষ বিদ্যালয়ে মান, লক্ষ লক্ষ পুস্তক পড়ুন, বিদ্যালয়ে যান, পুস্তক পড়ুন, পৃথিবীর সব পণ্ডিতের সঙ্গে সঙ্গ করুন, এগুলির প্রভাব অপেক্ষা জন্মকালীন শুভ সংস্কারের প্রভাব বেশি। শুভ বা অশুভ উদ্দেশ্য লইয়াই আপনার জন্ম। শিশু জন্মগ্রহণ করে দেবতারূপে নয়, মানব রূপে। শাস্ত্র এই কথাই ঘোষণা করে। পুরুষ যখন নারীর দেহস্পর্শে আসে, তখন নারী কত না প্রার্থনা ও ব্রত দ্বারা ওই মিলন পরিবেশকে নিয়ন্ত্রিত করে। কারণ যে পথে শিশুর আগমন, তাহা যে স্বয়ং ঈশ্বরের পবিত্র প্রতীক, তাহা স্বামী স্ত্রীর মিলিত শ্রেষ্ঠ প্রার্থনা। যে প্রার্থনা আরেকটি প্রচণ্ড ভালো বা মন্দ শক্তির সম্ভাবনা যুক্ত হয়ে একটি জীবকে জগতে লইয়া আসিতেছে। ইহা কি একটা হাসি ঠাট্টার ব্যাপার? ইহা কি শুধু ইন্দ্রিয়ের পরিতৃপ্তি? ইহা কি দেহের পাশবিক সম্ভোগ? হিন্দু বলে, না না, সহস্রবার না। তাই সুসন্তান লাভের জন্য গর্ভ সংস্কার অত্যন্ত প্রয়োজনীয়। গর্ভ উপনিষদ, মনু সংহিতা, জ্যোতিষশাস্ত্র, ব্যবহারিক শাস্ত্র মতে স্ত্রীগণের ষোড়শরাত্রি পর্যন্ত ঋতুকাল। ষোড়শবত্তু নিশা স্ত্রীণাং তাসু যুগ্মাসু সংবিশেত ব্রহ্মচর্যৈব ফর্বানাদ্যাশ্চস্রস্তা বর্জয়েত। যাজ্ঞবল্ক্য সংহিতা। যথাকামী ভাবেত বাপি স্ত্রীণাং বরমেষু শরণং সবদারণীরতা। যাজ্ঞবল্ক্য সংহিতা। স্ত্রীগণের ঋতুকাল ষোড়শ অহরাত্র। ইহার মধ্যে প্রথম 4 দিন বাদ দিয়া অবশিষ্ট যুগ্ম রাত্রিকালে স্ত্রীগণের কামানুসারে কামী হইয়া স্ত্রী সংসর্গ করিলে ব্রহ্মচর্যের হানি হইবে না, সুসন্তান লাভ হইবে। মনুসংহিতায় আছে, স্ত্রী ঋতুমৃত হলে প্রথম 4 রাত্রি পর অষ্টমী ও চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, মঘা, মূলা নক্ষত্রাদি বর্জন করে প্রশস্ত চন্দ্রের ষষ্ঠ, ষষ্ঠম, দশম, দ্বাদশ, চতুর্দশ, ষোড়শ এই কয় যুগ্মরাত্রির মধ্যে শুভ দিনে ব্রত সংযম মাধ্যমে শ্রী ভগবানের নিকট প্রার্থনা, ভগবত চিন্তার পূর্বক গর্ভাধানে প্রভৃতি হইবেন। ষোড়শ শাস্ত্র মতে
চতুর্দশী অমাবস্যা, অষ্টমী অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি পর্বদিন, দিবাভাগে, প্রভাতে, সায়ংকালে, ব্রত ও শ্রাদ্ধ দিনে, পূর্বদিনে রুগ্না অবস্থায় স্ত্রীগমন নিষিদ্ধ। আরও বলা আছে, গর্ভাধানের পূর্বে স্ত্রীর মস্তকে ক্লিং বীজ শতবার, চিবুকে ওই শতবার, কণ্ঠে ইয়ং শতবার, স্তনোদ্বয় দ্বারে শ্রিং শতবার, নাভিতে রিং 25 বার, যোনিতে ক্লিং তৎসহ শিল্পে 108 বার জপ করার কথা আছে। তাহলে ওই সমস্ত মন্ত্র উচ্চারণের সাথে সাউন্ড ভাইব্রেশন, সুনির্দিষ্ট সুমিষ্ট শব্দ কম্পন দ্বারা স্নায়ু, মস্তিষ্ক, কোষ, শুক্রাণু, ডিম্বাণুর উচ্চ সংবেদনশীলতা জন্মায় উপযুক্ত উন্নত সন্তান আগমনের জন্য। গর্ভ উপনিষদ, মাতৃকা ভেদতন্ত্র, সারদা তিলক, লিঙ্গ লক্ষণম, বৃহদারণ্যক উপনিষদ, আয়ুর্বেদ শাস্ত্র, মনোমত পুত্র কন্যা লাভের উপায় বলা হয়েছে। নপুংসক কেন কীভাবে জন্মায় তাও বলা হয়েছে। সঠিক ব্রহ্মচর্য, আহার, আসন, মুদ্রা, প্রাণায়াম সাহায্যে কীভাবে পৌরুষ যৌবন দীর্ঘস্থায়ী হয়, বীর্য ধারণ পদ্ধতি বৃদ্ধি পায় তাও প্রাচীনকালে ব্রহ্মচর্যাশ্রমে শেখানো হতো। বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অশান্তি, দাম্পত্য মিলনের পূর্ণতা, এসবের মধ্যে স্বাভাবিকভাবেই আসার কোনো সুযোগ নেই। ঋষি প্রবর্তিত এই বিধি বিজ্ঞান ও পবিত্র ব্রহ্মচর্য পালনে তথাকথিত কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণ, যৌন শক্তির অপূর্ণতা হেতু যৌন শক্তিবর্ধক ওষুধের প্রয়োজনই পড়বে না, একথা দৃঢ়ভাবে বলা যায়। উপযুক্ত যোগাশ্চর্যের তত্ত্বাবধানে মূল বন্ধ, মহাবন্ধ, শক্তিচালিনী, শঙ্খিনী, জালন্ধর বন্ধর মতো কয়েকটি সহজ মুদ্রা, অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাসে উপযুক্ত বীর্য ধারণা শক্তি, অপরিমিত যৌবন শক্তি অবশ্যই লাভ করার যায় কোনো ঔষধ ছাড়াই। অকাল বার্ধক্য দূর হয়, দাম্পত্য মিলন সংহত সুন্দর মধুময় হয়। তাই সন্তান পুত্র বা কন্যা যাই হোক না কেন, তা হলো অনন্ত সম্ভাবনাময় জীব। এরপর আসে অনবলোভন ও সীমন্ত নয়ন, গর্ভস্থ ফিটাস যখন ইনস্টিংক্ট উইথ লাইফ হয়, তাহারাই পূর্ব লক্ষণের মতো প্রশস্ত এ স্ত্রীতে যা স্বামী এবং তাহার পূর্বে পুরুষের মহিমাময় পাফড আপ হয়ে ওঠে ও ঘৃণ্য লোভিনী না হয়ে ম্যানিপুলেশনে তাই করে ভ্রূণকে অমন্তর গৌরবময় জীবনে জীবন্ত করার নার্চার এই সীমন্তোন্নয়ন। আর এই গৌরবে পাপটাপ করার জন্যই বোধ হয় সীমন্তোন্নয়ন নাম হয়েছে। জাতকর্ম নিষ্ক্রমণ হচ্ছে সাইকোফিজিক্যাল হাইজিনিক অ্যাফেয়ার, যাতে জাতক ও প্রসূতি কোনো প্রকার মানসিক, শারীরিক, বৈধায়িক সম্পদে দুষ্ট না হয়ে পুষ্ট হতে পারে। আর নাম করা হচ্ছে সন্তানের সত্তায় অনুসৃত ইনস্টিংক্ট বা সহজ সংস্কার বা তার টেম্পারমেন্টে থেকে প্রিভেল করে, নিয়ন্ত্রণ করে। যে বাক্য বা যে নামকরণের স্টিমুলাসে সু ও সত্যের স্টিমুলেটিং নেচার হতে পারে, তৎসহায়ক বাক্যে বা নামে তাকে অভিহিত করা। আবার অন্নপ্রাশন হচ্ছে যখন থেকে খাওয়ানো উচিত সেই সময় জাতককে অন্ন জলাদি গ্রহণে অভ্যস্ত করে তোমার আচারসমূহ আস্য লায়নীয় গুহ্যে সূত্রমে বলা আছে, ষষ্ঠে মাসান্য প্রসান্যম। 6-7 মাসে সাধারণত শিশুদের দাঁত ওঠে, প্রকৃতি যখন বলিয়া দেয় শিশুকে অন্নদান করিতে হইবে, তরল খাদ্যই শুধু তার প্রয়োজনই নয়, চিকিৎসকগণও তাই বলিতেছেন। তার চূড়াকরণ মানেই হচ্ছে প্রেরণকরণ, তাকে শিক্ষার জন্য গুরুর সকাশে প্রেরণ করানোর উদ্দেশ্যে তদুপযুক্ত করে তোমার নার্চার। তারপরে হচ্ছে উপনয়ন, মানে আচার্য সকাশে শিক্ষার্থ উপনীতকরণ। তারপর সমাবর্তন, শিক্ষা সমাপনের পর গৃহস্থ আশ্রমে ফিরে আবার বিধি মতো ব্যবস্থা। তারপরেই হচ্ছে বিবাহ, যেমন করে যে প্রকারে বিবাহ করলে সপারিপার্শ্বিক নিজে ইষ্টপ্রাণতার সহিত সেবা সম্বর্ধনায় বাঁচা বাড়ায় প্রগতি হতে পারে, তদনুপাতিক রকমে সহধর্মিণী রূপে যথাবিধি স্ত্রীগ্রহণ। মনুসংহিতা বলেছেন, গুরু নানুমতার স্বাত্তা সমাবৃত যথাবিধি উদ্দোহিত দ্বিজ ভার্যাং সর্বণাং লক্ষণান্বিতাম। এইরূপে নব সংস্কারে সংস্কৃত হইয়া আচার্যনারূপ
আচার্যানুরাগ বিধৃত জীবনে সমস্ত ইন্দ্রিয়কে নিমন্ত্রিত করিয়া আর্য দ্বিজ বিবাহের অধিকারী হন। সমর্থন লাভ না করিয়া কোনো দ্বিজ বিবাহের অধিকারী হইত না। তাই গর্ভধারণের 3য় মাসের 10 দিনের মধ্যে পুংবসন ক্রিয়া করা হতো। 6ষ্ঠ 8ম মাসে সীমন্তোন্নয়ন, সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র জাতকর্ম, সন্তানের 10 রাতি 17 রাত্রি বা 1 বৎসর পূর্ণ হলে নাম করা, পুত্রের 6-8 মাসে, কন্যার 5-6 মাসে শাস্ত্রমতো অন্নপ্রাশন, তারপর আচার্যের কাছে প্রেরণের প্রস্তুতি চূড়াকরণ, বিপ্রের 8 থেকে 15 বৎসর 3 মাস, ক্ষত্রিয়ের 21 থেকে 22 বৎসর এবং বৈশ্যের 24 বছরের মধ্যে উপবিত পৈত্য বা অভ্যাস ধারণের বিধি। কোনো কারণে নির্দিষ্ট সময় পার হলে প্রাপ্ত দোষ খণ্ডন করে প্রত্যেক বর্ণের উপবিত ধারণীয়। তারপর তো সমাবর্তন ও বিবাহ আগেই বলা হয়েছে। বিবাহ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। তবে বিবাহে বিধান অনুযায়ী হায়ার ডেভেলপড স্পার্ম ও লেস ডেভেলপড ওভা তৎসহ হায়ার ভিগার্ড স্পার্ম ও হাইলি ইগার্ড ওভা অর্থাৎ বর্ণ, বংশ, শিক্ষা, স্বাস্থ্য, চরিত্র, সেবন সব দেখা সত্ত্বেও যদি পুরুষোত্তম অনুকূলচন্দ্র কথিত ঋষি প্রবর্তিত দশবিধ সংস্কারের অপূর্ব বিধি বিজ্ঞান অনুসরণ না হয়, তবে কিন্তু সুনির্দিষ্ট দাম্পত্য প্রায় জীবন ও সুসন্তানের আবির্ভাব কষ্ট কল্পিত হয়ে থেকে যাবে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যাই করো আর তাই করো না, জন্ম কিন্তু আদত কথা। কুসংস্কারে জন্ম হলে জীবনটাকে করেই বৃথা। ভালো সংস্কার হলেই ভালো জয় করে। মন্দ আনে মন্দটায়, তাই বুঝে নিজেই সৃষ্ট হও, থাকো তুমি উর্জনায়। আসুন সর্বাত্মকভাবে উন্নত দৈবী সমাজ গঠনের লক্ষ্যে শ্রী ঠাকুরের স্বপ্নকে সার্থক করার লক্ষ্যে সর্বান্তকরণ নিজেদের এই দশবিধ সংস্কার বিজ্ঞানকে যথাবিহিত প্রগড় প্রসারে নিয়োজিত করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। তথ্য সহায়তা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা 1422 বঙ্গাব্দ। নারীর পথে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। নানা প্রসঙ্গ 3য় খণ্ড। ওই ঠাকুর অনুকূলচন্দ্র। ঊর্ধ্বধ্বনে নারী শ্রী করুণা সিন্ধু মুখোপাধ্যায়। অনুশ্রুতি 1ম-5ম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই ছিল, পড়লাম বিশ্বনাথ ভৌমিক, ডক্টর বিশ্বনাথ ভৌমিকের রচনা আর্য দশবিধ সংস্কার কি কুসংস্কার না বিজ্ঞান প্রসঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্র। সঙ্গে থাকবেন। জয়গুরু। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় গুরু।